गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার আশেপাশে কিছু মানুষ অন্যায় করেও ধনী হচ্ছে, সম্মান পাচ্ছে, আর সমাজে ভালো বলে পরিচিত কিছু মানুষ নিত্য সংগ্রাম করে কোনো রকমে দিন চালাচ্ছেন। এটা কি কাকতালীয়, নাকি এর পিছনে আছে কোনো ভয়ঙ্কর নিয়ম? আজ আমরা জানব এটা আদৌ কর্মফলের খেলা নাকি কোনো কৌশলের ফল। আর এর ফলে আপনিও আজ থেকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন। ধরুন আপনার অফিসে দুজন মানুষ আছেন। একজন সৎ, নিয়ম মেনে চলেন, যাবতীয় অফিসিয়াল কাজ ঠিক সময়ে শেষ করেন, সকলেই তার প্রশংসা করেন, কিন্তু তারই পদোন্নতি হয় না। আর অন্যজন কাজে ফাঁকি দেন, চাটুকারিতা করেন, অন্যের কাজ নিজের বলে চালিয়ে দেন, আর কিছু বেআইনি কাজও করেন, কিন্তু সবার আগে তারই প্রমোশন হয়। আপনি ভাবছেন, এ কেমন বিচার? এটা তো সামান্য একটা অফিসের ছোট্ট উদাহরণ দিলাম। আপনার পরিবারে, সমাজে, দেশে, রাজনীতিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে, চিকিৎসা জগতে, এমনকি ইতিহাসেও এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে। বারবার এই ঘটনা ঘটেছে, ঘটে আসছে যুগের পর যুগ ধরে। প্রশ্ন হলো, এরা কি ভাগ্যবান, নাকি এরা কোনো অদৃশ্য নিয়ম জানে যা আমরা জানি না? প্রাচীন শাস্ত্র বলছে, কিছু আত্মা মানব জন্ম নেওয়ার পর কর্মফলের ঋণ শোধ করছে, সেটা ভালোই হোক বা খারাপই। আবার আধুনিক মনোবিজ্ঞান বলছে, ক্ষমতার খেলায় জিততে গেলে কেবল সৎ হওয়া যথেষ্ট নয়। তাহলে সত্য কোনটা? কিভাবে আমি আমার জীবন গড়ে নেব? সৎ থাকব নাকি অসৎ হব? এরই উত্তর আজ খুঁজব। তাই ভিডিওটা দেখুন, নিজেকেও প্রশ্ন করুন, বিচার করুন। সৎ থাকবেন নাকি কিছু চালাকি করবেন? ভাবুন। আজ আমরা খুঁজব কিভাবে খারাপ মানুষের দ্রুত উন্নতি হয়, কেন সৎ মানুষের চলার পথ অনেক বেশি কঠিন হয়। আর এই আলোচনা আমি আশা করছি বদলে দেবে আপনাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা, সত্যি করে বলুন তো, সমাজে যখন নিজের জীবনে এই ঘটনাগুলো ঘটতে থাকে, ছেলে শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরি জোটাতে পারে না, মেয়ে সর্বগুণসম্পন্ন হওয়া সত্ত্বেও উপযুক্ত পাত্র জোটে না, অথচ ব্যাক পাওয়া লো গ্রেডের ছেলেদের দ্রুত চাকরি হয়ে যায়, কন্যা সেরকম গুণসম্পন্ন না হয়েও ভালো উপায়ী জামাই পেয়ে যায় কিছু মানুষ। আর এই রকম ব্যক্তিদের যখন দেখেন, তখন কি মনে হয়? বিধাতা বোধহয় দাঁড়িপাল্লাটা অসৎ মানুষের দিকেই হেলিয়ে রেখেছেন, তাই তো? রাগ হয়, নিজেকে দোষী মনে হয়, নাকি সামাজিক ন্যায় নিয়েই সন্দেহ মাথা ছাড়া দিয়ে ওঠে? দেখুন, রাগের কারণটা স্বাভাবিক। সংসারে থাকতে গেলে এরকম ক্ষেত্রে রাগ হতেই পারে। তাই বলবো, কেন এগুলো হয়? আপনার জীবন, ভাবনা, কর্মা কোনটাই বা দায়ী? এর পিছনে রয়েছে কার হাত? আপনি নিজে, নাকি কর্মা, নাকি আপনার চিন্তাভাবনার স্থবিরতা? সময়ের সঙ্গে নিজেকে যে বদলাতে হয়, এই ভাবনাটাই হয়তো আপনার নেই। মনোবিজ্ঞানীরা বলেন, সফল হওয়ার জন্য সৎ হওয়াটা যথেষ্ট নয়। আধুনিক কর্মক্ষেত্রে পারসেপশন ম্যানেজমেন্ট বা নিজের ইমেজ তৈরি করাটাও জরুরি। বুঝলেন? পারসেপশন ম্যানেজমেন্ট, সোজা কথায় চাটুকারিতা, পলিটিক্স, অফিস পলিটিক্স সর্বত্র চলে এখন। অনেকে এটা আরও গোদা বাংলায় বলেন তেল দেওয়া। কেউ কেউ এটাকে হাতিয়ার বানিয়ে নেয়। সমাজবিজ্ঞান এটাকে বলে পাওয়ার ডাইনামিক। ক্ষমতার জন্য শুধু যোগ্যতা নয়, নেটওয়ার্ক, প্রভাব
এবং সাহসী সিদ্ধান্ত নেওয়া দরকার হয়, আর সঠিক সময়ে যখন প্রয়োজনটা হয় ঠিক সেই সময়টাকে বেছে নিতে হয়। একটা সাহসী সিদ্ধান্ত। মনোবিজ্ঞানে একটা শব্দ আছে জানেন তো, ইমপ্রেশন ম্যানেজমেন্ট, যার কথা একটু আগে বললাম। মানুষকে কেবল ভালো কাজ করলেই হবে না, তার কাজকে অন্যের চোখে কেমনভাবে উপস্থাপনা করা হবে সেদিকটাও ভাবা দরকার। মানুষকে ভাবতে হবে সেই দিকটা। প্রথমে যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম, সৎ কর্মী চুপচাপ কাজ করেন, নিজের কর্মে খুশি থাকেন, কিন্তু কারো সামনে তা তুলে ধরেন না। আর দ্বিতীয়জন হয়তো কাজে ফাঁকি দিচ্ছেন, অর্ধেক কাজ করছেন, কিন্তু এমনভাবে প্রেজেন্ট করছেন যে বস ভাবছেন এই লোকটাই টিম চালাচ্ছে, এই লোকটাই একমাত্র অফিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় লোক। আর সামাজিক দিক থেকে যদি দেখি তাহলে বিষয়টা আরও একটু স্পষ্ট হবে। গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্ক প্রথম ইমপ্রেশন থেকে প্রায় 70% ধারণা তৈরি করে নেয়, পরে কিন্তু সেটাকে বদলানো খুব কঠিন হয়ে পড়ে। আর এই কারণেই অনেক চতুর মানুষ প্রথমেই আত্মবিশ্বাসী কর্তৃত্বপূর্ণ ইমপ্রেশন দিয়ে চারপাশের মানুষের আস্থা কুড়িয়ে নেয়। এটা সর্বক্ষেত্রে দেখতে পাবেন, সমাজে দেখতে পাবেন, রাজনীতিতে দেখতে পাবেন, অফিসে দেখতে পাবেন, সর্বত্র, বাজারে দেখতে পাবেন, দোকানে দেখতে পাবেন, ট্রেনে দেখতে পাবেন, বাসে দেখতে পাবেন। যদি ডেলি প্যাসেঞ্জারি করেন তাহলে বুঝতে পারবেন। এর সঙ্গে যুক্ত হয় কি? এর সঙ্গে যুক্ত হয় পাওয়ার ডাইনামিক্স। ক্ষমতার খেলায় শুধু যোগ্যতা নয়, সম্পর্ক, প্রভাব, সাহসী ও আক্রমণাত্মক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকাটাও জরুরি। আর এই খেলায় যারা পারদর্শী তারা আমাদের সমাজে দ্রুত উন্নতি করে ফেলেন, কিন্তু তাদের নৈতিক ভিতটা দুর্বল হতে থাকে। মনোবিজ্ঞানীরা তাই এদের জন্য বলেছেন, দ্রুত সাফল্য অনেক সময় ইম্পোস্টার সিনড্রোম বা অপরাধবোধ তৈরি করে, যেটা থেকে দীর্ঘমেয়াদী মানসিক চাপ সৃষ্টি হতে পারে, আর সেটা ভয়ের কারণও হয়। সোজা কথায়, বাইরে সাফল্য, অন্তরে অশান্তি। এমন কোনো কাজ করলেন যাতে আপনি সম্পদশালী হলেন ঠিকই, কিন্তু রাতে আর ঘুমাতে পারেন না। এবার যদি একটু দর্শনের দিকে তাকাই তাহলে কি দেখব? বৌদ্ধ দর্শন বলছে অন্যায় করে পাওয়া সাফল্য অস্থায়ী, কারণ তার নৈতিক ভিত্তি নেই। আর অন্যদিকে মনোবিজ্ঞান বলছে সৎ মানুষের সাফল্য ধীর হলেও তা স্থায়ী ও নৈতিক ভিতের ওপর প্রতিষ্ঠিত হওয়ায় অন্তরের শান্তি কিন্তু বিঘ্নিত হয় না। অর্থাৎ ঘরে অভাব থাকতে পারে, ঘুমটা কিন্তু ভালো হয়। বাইরের জগৎটার দিকে তাকিয়ে দেখুন, বহু রাজাদের উত্থান হয়েছে রক্তপাত ও ষড়যন্ত্রের মাধ্যমে। বড় বড় কর্পোরেট স্ক্যান্ডালে দেখা গেছে অনৈতিক পন্থায় তারা শীর্ষে পৌঁছেছে। আর বিনোদন জগতে এমন বহু মানুষ আছেন, সবাই নন, যারা ট্যালেন্টেড নয়, প্রভাব ও সম্পর্ক দিয়ে জায়গা তৈরি করে নিয়েছে। এর মানে কিন্তু এই নয় যে ভালো মানুষ কখনো জেতে না, তাদের জয় দেরিতে আসে কিন্তু স্থায়ী হয়। কিন্তু কেন দেরিতে আসে তাদের সাফল্য? ভালো মানুষ সাধারণত ধৈর্যশীল, বিনয়ী এবং সংঘাত এড়িয়ে চলে। তারা নিজের যোগ্যতা নিয়ে গর্ব করতে চায় না, এমনকি প্রাপ্য দাবি নিয়ে বলতেও সংকোচ বোধ করে। এর ফলে যারা সুযোগ সন্ধানী তারাই এগিয়ে যায়। অনেক সময় দেখা গেছে ভালো মানুষ নিজের সীমারেখা ঠিক করতে পারে না, এমনকি যেখানে প্রয়োজন না বলা সেটা বলতেও দ্বিধা করে। আর এই না বলতে পারার জন্যই তারা আবার আবদ্ধ হয়ে পড়ে অন্য একটা চক্রে। সামাজিক ও নৈতিক দিক থেকে যদি দেখি, সমাজের সাফল্য তৎক্ষণাৎ পেতে হলে অনেক নিয়ম ভাঙতে হয়, অন্যকে টেনে নামাতে হয়, সত্যকে আড়াল করতে হয়, এইরকম অনেক কিছু আছে, আপনারাও জানেন। ভালো মানুষ কিন্তু এই নিয়ম ভাঙা পথে হাঁটতে চায় না। তাদের নৈতিক জ্ঞান কিন্তু টনটনে থাকে। তারা চায় সাফল্য আসুক ন্যায়সঙ্গত পথে, যেটা থেকে তারা দীর্ঘস্থায়ী সম্মান লাভ করবে। আর যদি আধ্যাত্মিক দিক থেকে দেখি, সৎ মানুষেরা ধীরে চলতে বাধ্য হয়, কেননা তারা ফলের দিকে তাকিয়ে চলে না, ফলের আশা কম করে, শর্টকাট রাস্তা এড়িয়ে চলে। আবার অনেকে বিশ্বাস করে কর্মফল পাকতে সময় লাগে। এবার
ভালো মানুষের কষ্ট আর খারাপ মানুষের সাফল্যকে পূর্বজন্মের কর্মফল দিয়ে বলি। দেখুন, আমরা শুধু এ জন্মের কর্মফলই ভোগ করছি না বা ভোগ করি না, বরং বহু জন্মের সঞ্চিত কর্মফলও সঙ্গে নিয়ে আসি, যেটাকে বলা হয় সঞ্চিত কর্মা। যদি কোনো ভালো মানুষ এ জন্মে কষ্ট পায়, তার মানে কিন্তু এটা নয় যে তিনি এই জন্মেই অন্যায় করছেন বা করেছেন, বরং পূর্বজন্মের কিছু অসমাপ্ত খারাপ কর্মার ফল এ জন্মে ভোগ করছে। এই প্রক্রিয়াটিকে বলা হয় প্রারব্ধ কর্মা, যা জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয় আর সেই কর্মা শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকে। আর খারাপ মানুষের ভালো ফল লাভ, এটার অর্থ হলো পূর্বজন্মে করা সৎকর্মের ক্রেডিট তারা এখনও ভোগ করছে, আর এই জন্মের খারাপ কর্মের ফল ভোগ শুরু হবে এই ক্রেডিট যখন ডেবিট হয়ে যাবে। এবার বলি, অন্যায় না করে পূর্বজন্মের কর্মফলের দিকে না তাকিয়ে কিভাবে সফল হবেন। দেখুন, একটা কথা কিন্তু মনে রাখবেন যে সফলতা মানে কিন্তু ধনসম্পদ নয়, ভালো চাকরি নয়। সফলতা মানে হলো শান্তি, সম্মান আর দীর্ঘমেয়াদী স্থিতি। তাই প্রথম কাজ হলো যা করবেন মনোযোগ দিয়ে করবেন, ফলের চিন্তায় অস্থির হয়ে পড়বেন না। কর্মফল ধীরে ধীরে আপনার দিকেই আসবে। মানুষ আপনাকে মূল্য দেবে কখন জানেন? যখন আপনি সেটা দেখাবেন। তাই কাজ করলেই হবে না, আপনার সাফল্য, আপনার অবদান, আপনার দক্ষতা এমনভাবে সকলের সামনে উপস্থাপন করুন যাতে কখনোই মনে হবে না যে আপনি নিজের ঢাক নিজে পেটাচ্ছেন, বরঞ্চ সেগুলো অন্যের চোখে পড়বে। সততার সঙ্গে ইমপ্রেশন ম্যানেজমেন্টের ব্যবহার করুন, অসৎভাবে নয়। ইমপ্রেশন ম্যানেজমেন্টকে ব্যবহার করার জন্য কিছু গুণ দরকার, সেটা অভ্যাস করুন, পেরে যাবেন। ভালো মানুষ অনেক সময় একা চলতে চায়, কিন্তু বাস্তবে একা চলা যায় না। সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন, একে অপরকে সমর্থন করুন, আর প্রয়োজনে প্রাপ্য সুযোগ সময় গ্রহণ করে নিন। কেন বলছি? প্রাপ্য সুযোগ ছেড়ে দেবেন না, গ্রহণ করতে হয়। আর এটা কিন্তু রাজনীতি নয়, এটা হলো সুস্থ প্রতিযোগিতা। কাজেই নিজেকে বদলে ফেলুন আজ থেকে। প্রয়োজনে না বলতে শিখুন। আপনি না বলতে পারেন না, হ্যাঁও বলতে পারেন না ঠিক মতো। ওই না আর হ্যাঁর মাঝখানে পড়ে গেলেই আরও বিপদ। পরিষ্কার যেখানে প্রয়োজন যে আপনি এই কাজটা করতে পারবেন না, পরিষ্কার না বলে দিন। একদিন আপনার সম্পর্কে ভাববে সেই মানুষটা, তারপর দিন আপনাকে আর বলবে না। কিন্তু হ্যাঁ বললে আর সেই কাজটা যদি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সকলের চোখেই আস্তে আস্তে খারাপ হতে থাকবেন। এটা পরিবারের ক্ষেত্রে এবং এটা সমাজের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে, সর্বত্র কিন্তু প্রয়োজনে না বলতে শিখুন। না বলতে পারাটা একটা বড় গুণ। সকলের কাছে কিন্তু ভালো হতে পারবেন না, কারো না কারো কাছে আপনি খারাপ হবেন। কিন্তু না বলতে না পারলে সকলের চোখেই খারাপ হবেন, যদি সেই নাটাকে হ্যাঁ করতে আপনি ব্যর্থ হন। খারাপ মানুষ হয়তো দৌড়তে শুরু করে, কিন্তু ফিনিশিং লাইন সৎ মানুষটাই ছোঁয়। তাই একটু স্মার্ট হন। আর ওই যে বললাম, না বলতে শিখুন। সাফল্য মানে কি জানেন? সাফল্য মানে কিন্তু জয় নয়, আত্মার শান্তি, একটা নিশ্চিন্ত ঘুম। ব্যাস এইটুকুই। যদি ভালো লাগে ভিডিওটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন, কারণ কারো না কারো জীবনে এটা কাজে লেগে যেতে পারে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।